ক্লাস 8 এর স্টুডেন্টরা আশা করি সবাই ভালো আছো। তো আমরা আজকে আরেকটি গ্রামাটিক্যাল আইটেম শুরু করি। দেখো আজকে আমরা আর্টিকেলটা পড়ব। তো আর্টিকেল তোমরা ক্লাস 6-7 পড়েছিলে, তবে এটা আরও বিস্তারিত জানার ব্যাপার আছে ওখানে। তো দেখো আমরা আবার আর্টিকেলটা প্রথম থেকে শুরু করি। একটু রুলসগুলো একটু ভালো করে খেয়াল করবে, কেমন? ওকে, দেখো আর্টিকেলের একটি বাংলা অর্থ আছে, সেটা তোমরা জানো মনে হয়। দ্যাট ইজ পদাশ্রিত নির্দেশক। কেমন? পদাশ্রিত নির্দেশক বলা হয়। কেমন? এটিকে বাংলায় তো নির্দেশক বলতে এটা ইন্ডিকেট করে। কেমন? এটা ইন্ডিকেট করে, সংখ্যা নির্দেশ করে, তাই এটাকে বলা হয় পদাশ্রিত নির্দেশক। আচ্ছা, যাক, এখন আর্টিকেল মূলত কত প্রকার আমরা জানি। আর্টিকেল মূলত প্রথমত দুই প্রকার, নির্দিষ্ট, অনির্দিষ্ট। কেমন? আচ্ছা দেখো, নির্দিষ্ট এবং অনির্দিষ্ট। আচ্ছা, এগুলোকে নির্দিষ্ট হচ্ছে ডেফিনিট, এবং এটা হলো ইনডেফিনিট। আচ্ছা, তাহলে নির্দিষ্ট এবং অনির্দিষ্ট। নির্দিষ্ট ইংলিশে হচ্ছে ডেফিনিট আর্টিকেল, আর ইনডেফিনিট হচ্ছে অনির্দিষ্ট আর্টিকেল। এখন ডেফিনিট আমরা জানি একটি, সেটা হলো দিকে ডেফিনিট আর্টিকেল বলা হয়, বা দি আমরা ডেফিনিট আর্টিকেল হিসেবে চিনি। আর ইনডেফিনিট দুইটা হবে, এ এবং এন। কেমন? এ এবং এন। তো যাই হোক, তো টোটাল আর্টিকেল তিনটি। কেমন? নির্দিষ্ট অনির্দিষ্ট মিলে, ডেফিনিট ইনডেফিনিট মিলে দি এবং এ এবং এন, এই তিনটিকে আমরা একসাথে আর্টিকেল বলবো। ওকে, তাহলে এখন এই তিনটি দি, এ এবং এন, এই তিনটির ইংরেজির ব্যবহারগুলো কিন্তু আমাদেরকে ভালো করে জানতে হবে। তো আমি যদি এ জায়গায় এন, এন এর জায়গায় এ, বা দি এর জায়গায় এ ধরনের ইউজ করে ভুল করে, তাহলে কিন্তু এটা ইংরেজি গ্রামারে অ্যাকসেপ্টেবল হবে না। কেমন? তো আর্টিকেলের ব্যবহার কিন্তু সবাইকে ভালো করে অ্যাপ্রোপ্রিয়েটলি জানতে হয়। ওকে, তাহলে আমরা প্রথমে অনির্দিষ্ট এর ব্যবহার দিয়ে শুরু করি। দেখো, তাহলে ইনডেফিনিট আর্টিকেল এ আমরা প্রথমে দেখাচ্ছি এটার ইউজ কোথায় করবে তোমরা ইংরেজি লাইনগুলোতে। আচ্ছা, প্রথম কথা হলো যে এটি প্রথম যে রুল যেটি আসে সেটি হলো যে কোনো কনসোনেন্ট যদি কোনো শব্দের আগে থাকে, শব্দ শুরুতে, তখন ওই শব্দের শুরু আগে কিন্তু এ বসে। কিরকম দেখো, যদি বলি দিস ইজ এ টেবল। আচ্ছা, তাহলে আমরা রুল 1 দিচ্ছি এটাকে। তাহলে দিস ইজ এ টেবল, এখানে টিটা কিন্তু একটা কনসোনেন্ট। কেমন? এই তাহলে একটা কনসোনেন্ট আমি পুরো লিখে দিই। আচ্ছা, কনসোনেন্ট তোমরা জানো ইংরেজিতে ভাওয়াল কনসোনেন্টের ভাগ আছে। তো সেটা হলো একটা, টিটা হলো একটা কনসোনেন্ট। তো কনসোনেন্ট প্রাথমিক নিয়ম হলো, কনসোনেন্ট যদি কোনো শব্দের আগে থাকে, ওই শব্দের আগে যদি কোনো আর্টিকেল বসানোর প্রয়োজন হয়, তখন সেখানে আমরা দি বা এন ইউজ না করে সেখানে এ ইউজ করতে হবে। কেমন? ওকে, তো এরকম আরও অনেক উদাহরণ হতে পারে। যেমন দিস ইজ এ মেডিকেল। কেমন? এম কনসোনেন্ট, আর হসপিটাল। তো যাই হোক, তো তোমার রুল 1 বুঝতে পারলে যে কোনো শব্দের পূর্বে, যেটা নাউন জাতীয় শব্দ, হ্যাঁ, কেমন, তার পূর্বে অক্ষরটি যদি, প্রথম অক্ষরটি যদি কনসোনেন্ট হয়, তখন তার পূর্বে এ বসবে। ওকে, এবার নাম্বার রুল 2 দেখি। আচ্ছা, রুল 2 হচ্ছে এক জাতীয় কোনো কিছু বোঝাতে সেখানে আমরা কিন্তু আর্টিকেল এ ইউজ করতে পারি। এক জাতীয় বোঝাতে কিরকম? এক জাতীয় কিরকম লাইন দেখো, যদি বলি এ ডগ ইজ এ ফেথফুল অ্যানিমেল। কেমন? এ ডগ ইজ এ ফেথফুল অ্যানিমেল, কুকুর একটি বিশ্বাসী প্রাণী। তাহলে এই ডগ দিয়ে কিন্তু পৃথিবীর সব ডগকে বোঝাচ্ছে। কেমন? জাতিটাই এক জাতীয়, ওগুলো এই সবাইকে বোঝাচ্ছে, এই জন্য আমরা সেখানে ইউজ করতে পারি। কেমন? আর যদি সেটি ভাওয়াল হতো, ডগের বা এই জাতীয় কোনো, তখন কিন্তু সেখানে অ্যানও ইউজ করা যেত। আচ্ছা, যেটা আমরা অ্যানেরই ব্যবহার বলে দেবো। তো তোমরা রুল 2 বুঝতে পারলে যে এক জাতীয় যদি কোনো কিছু বোঝায়, তখন
ওই শব্দটির পূর্বে এই দিয়ে আমরা ওই পুরো জাতিটাকে বোঝাতে পারি, কেমন? ওকে, এরপরে চলে যাচ্ছি রুল 3 তে। আচ্ছা, রুল 3 হচ্ছে ভাওয়াল হওয়ার পরেও কিছু কিছু শব্দের উচ্চারণগুলো একটু ভিন্ন হয়। কিরকম দেখো, যেমন ই এর উচ্চারণ যদি ই এর মতো হয়, কেমন? এর জন্য এর মতো হলে, যেমন মনে করো an evil, সরি তাহলে ই কিন্তু আমরা জানি একটা ভাওয়েল। তো ভাওয়েল হওয়ার পরেও কিন্তু আমরা জানি ভাওয়েলের সাথে কিন্তু কি বসে, এন বসে, কিন্তু এখানে ইটা ভাওয়েল হওয়ার পরেও এর পূর্বে কিন্তু এ বসবে, কারণ এর উচ্চারণটা এর মতো হয়েছে, ই মানে ভেরি, এটা ভেরার ফেমিনিন জেন্ডার, কেমন? তাহলে এই ই এর ব্যবহারটা মনে রাখতে হবে, কেমন? আচ্ছা, আরো আছে মনে করো এ ইউরোপিয়ান, তাহলে ই থাকার পরেও এখানে কিন্তু এ বসবে, কারণ হচ্ছে এর উচ্চারণটা এর মতো হয়েছে, কেমন? ইউরোপিয়ান। ওকে, তাহলে এরপর আরো আছে রুল 4, দেখো রুল 4 হচ্ছে ইউ এর উচ্চারণ ইউ এর মতো হলে, কেমন? ইউর উচ্চারণ ইউর মতো হলে ওই জায়গায় ইউ, আমরা জানি এটা ভাওয়েল, ইউর উচ্চারণ যদি ইউর মতো হয়, চেঞ্জ না হয়, তখন সেখানে কিন্তু এ বসে। কিরকম দেখো, হি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, তাহলে ইউনিভার্সিটি, তাহলে ইউর উচ্চারণটা কিন্তু আমরা করছি, আসছে, ইউর উচ্চারণ ইউর মতোই আসছে, তাহলে ইউনিভার্সিটি স্টুডেন্ট। আরেকটা এক্সাম্পল দেখি, তাহলে আর একটু ক্লিয়ার হবে। দিস ইজ এ ইউনিক ওয়ার্ক, ইউনিক মানে অদ্বিতীয়, দিস ইজ এ ইউনিক ওয়ার্ক, এটি একটি অদ্বিতীয় কাজ, মানে খুব ভালো কাজ। তাহলে ইউর উচ্চারণ এখানেও ইউনিক, ইউর মতো আসছে, কেমন? তার জন্য সেখানে কি বসবে, এ বসবে, সেখানে এ বসবে। তাহলে তোমরা ইউর উচ্চারণ ব্যাপারটা বুঝতে পারলে, এর উচ্চারণ এর মতো হলে তখন সেখানে এ বসবে। আচ্ছা, রুল 5 দেখি। রুল 5 হচ্ছে এইচ এর উচ্চারণ। আচ্ছা, এইচ আমরা জানি এইচ একটা কনসোনেন্ট, কিন্তু এইচ এর ব্যাপারে দুইটা রুল ফলো করা হয়, একটা এন এর মধ্যে চলে যায়। আচ্ছা, এন এর সময় এনটা দেখাই দিবে। এখন এটা একটু দেখো, এইচ এটা কনসোনেন্ট, কিন্তু এইচ এর উচ্চারণ হলে, এইচ এর উচ্চারণ হলে তখন এই বসে, আর না হলে এন বসে, না হলে এন বসে, এটা আমরা এন এর ব্যবহার দেখাবো। আচ্ছা, যাই, এখন এইচ এর উচ্চারণ হলে কিরকম দেখো, একটা এক্সাম্পল দিচ্ছি। হি ইজ এ হিস্টোরিয়ান, মানে ঐতিহাসিক, উনি একজন ঐতিহাসিক গবেষণা করে ওই ধরনের ব্যক্তি, হি ইজ এন হিস্টোরিয়ান। তাহলে এইচ এর উচ্চারণ দেখো, এইচ এর উচ্চারণ হিস্টোরিয়ান, আমরা এইচটা কিন্তু উচ্চারণ করছি, ওই কারণে সেখানে কিন্তু এ বসবে। আর যদি না হতো তখন সেখানে এন হতো, কেমন? দেখ, এটা আমরা এন এর ব্যবহার দেখাবো, যেমন অনার বা আওয়ার, ওই যদি শব্দ। যাই হোক, তাহলে রুল 5 তোমরা বুঝতে পারলে, এইচ এর রুলসটা তোমরা বুঝতে পারলে। এরপর আরো আছে, দেখো এর ব্যবহারে আরেকটা রুল দেখাও। আচ্ছা, তুলনা বুঝালে, তুলনা বুঝালে অনেক সময় এই আমরা ইউজ করি আর্টিকেল, কিরকম দেখো। আচ্ছা, যদি বলি ইউ আর এ নজরুল আই সি, কেমন? তুমি দেখছো একদম আমাদের কবি নজরুলের মতো, তাহলে ইউ আর এ নজরুল আই সি, তাহলে এখানে ইউর সঙ্গে দুজন ব্যক্তির তুলনা বুঝাচ্ছে, নজরুলের সঙ্গে তোমার সঙ্গে তুলনা করছে, তাহলে ইউ আর এ নজরুল আই সি, ওই সেকেন্ড ব্যক্তি যার সঙ্গে তুলনা করা হবে তার পূর্বে কিন্তু আর্টিকেল এ বসবে, কেমন? তো খেয়াল রাখতে হবে, তুলনা বুঝালেও এখানে
ওই পরবর্তী ব্যক্তিটার সঙ্গে যার সঙ্গে তুলনা করা তার পূর্বে আর্টিকেল এ বসে। তাহলে তোমরা রুল 6 বুঝতে পারলে। আচ্ছা, আরও আছে দেখো এর ব্যবহার। রুল 7। আচ্ছা, অনেকগুলো ফ্রেজ বা ইংলিশে আমরা কিছু শব্দগুচ্ছ, নির্দিষ্ট কিছু শব্দগুচ্ছ ব্যবহার করি, এগুলোর অর্থগুলো অন্যরকম হয়। তো ওগুলোর মাঝখানে বা প্রথমে কিন্তু ফ্রেজের মাঝখানে প্রথমে আর্টিকেল এ বসে। কীরকম দেখো, যদি বলি ইন এ বডি, ইন এ বডি, কেমন? ইন এ বডি মানে একসাথে, একযোগে বা একসাথে, তাহলে আর্টিকেল এ বসলো। যদি বলি এ গ্রেট ডিল অফ, এ গ্রেট ডিল অফ মানে হচ্ছে প্রচুর পরিমাণে, তাহলে এটা একটা ফ্রেজ। এ গ্রেট ডিল অফ প্রচুর পরিমাণে, তাহলে ইন এ বডি এ গ্রেট ডিল অফ অনেক আরো উদাহরণ হতে পারে। কেমন? তার মনে করো এ লট অফ, এটাও প্রচুর পরিমাণে। তাহলে এরকম আরো অসংখ্য ফ্রেজের মাঝখানে বা পূর্বে আমরা আর্টিকেল এ কিন্তু নির্দিষ্টভাবে এটা মাস্ট ইউজ করতে হয়। কেমন? তাহলে রুল 7ও তোমরা বুঝতে পারলে যে বিভিন্ন শব্দগুচ্ছ বা ইংলিশ ফ্রেজেও কিন্তু কি বসে, আর্টিকেল এ বসে। আচ্ছা, আরেকটা জায়গায় দেখো রুল 8। আচ্ছা, অনির্দিষ্ট, অনির্দিষ্ট কোনো ব্যক্তিকে বোঝাতে কিন্তু আমরা আর্টিকেল এ ইউজ করি। কিরকম দেখো, অনির্দিষ্ট কোনো ব্যক্তিকে বোঝাতে। আচ্ছা, অনির্দিষ্ট কোনো ব্যক্তি কিরকম, যদি বলি একজন করিম সাহেব এসেছিলেন গতকাল, কেমন? তাহলে আমরা এটাকে ইংলিশে কি লিখব? এ মিস্টার করিম কেম স্টাডি। এই মিস্টার করিম কেম স্টাডি মানে যে কোনো একজন করিম সাহেব নামে একজন এসেছিলেন, তাহলে আমরা সেখানে এ মিস্টার করিম, তাহলে যে কোনো ব্যক্তির আগে অনির্দিষ্ট কোনো যাকে চেনা যায়নি আগে, ওই ধরনের কোনো ব্যক্তিকে বোঝালে মিস্টার করিম কেম স্টাডি। কেমন? তো ওটা তোমরা খেয়াল করবে। আর আরেকটা রুল আছে দেখো, রুল 9, সেটা হলো আচ্ছা মেনির পরে অনেক সময় মেনির পরে এ বসে। কিরকম দেখো, মেনি এ স্টুডেন্ট attended the party বা ফাংশন। তাহলে মেনি এ স্টুডেন্ট, মেনি এ দিয়ে কিন্তু অনেকে বোঝাচ্ছে, মেনি স্টুডেন্টস না। মেনি স্টুডেন্টস আর মেনি স্টুডেন্ট সেম জিনিস, কিন্তু আমি যদি মেনি স্টুডেন্ট দিই তাহলে এখানে এ দিতে হবে। কেমন? আর যদি মেনি স্টুডেন্টস দিই তখন আর এর প্রয়োজন নাই। কেমন? তাহলে মেনি এ স্টুডেন্ট অ্যান্ড মেনি স্টুডেন্টস সেম এক্সপ্রেশন। কেমন? আচ্ছা, যাই হোক, তাহলে মেনি এ স্টুডেন্ট হলে কিন্তু এরপরে সিঙ্গুলার ভার্ব বসবে। তো মেনি স্টুডেন্ট ওয়াজ প্রেজেন্ট বা এরকম হবে। আর আমি তো এখানে ভার্ব দিয়েছি অ্যাটেন্ডেড, এখানে ওয়াজ এর ব্যাপার নেই। কেমন? আর মেনি স্টুডেন্টস হলে কিন্তু অয়ার পাবে। কেমন? আচ্ছা, তাহলে বুঝতে পারলে যে মেনির পরে আমরা আর্টিকেল এ ইউজ করতে হবে। কেমন? তো মোটামুটি টোটালে এই হলো এই 9টি ব্যবহার। এর আমরা বিশেষ করে ইংলিশ গ্রামারে ব্যবহার করি। তোমরা ভালো করে এগুলো একটু খেয়াল করবে। আচ্ছা, এরপর অ্যানটা একটু বুঝিয়ে দিই, অ্যানের ইউজটা একটু দেখো। আচ্ছা, আমরা অ্যানের ব্যবহার দেখছি। তাহলে মূলত প্রথম যে ব্যবহারটি আসছে অ্যানের, সেটা হলো কোনো শব্দের পূর্বে যদি সেটা অ্যাডজেক্টিভ হোক আর নাউন হোক, সেটা যদি ভাওয়েল হয় তখন তার পূর্বে কিন্তু কি বসবে? অ্যান বসবে। রুল 1, ভাওয়েলের পূর্বে অ্যান বসবে। ভাওয়েল বলতে ভাওয়েল জাতীয় শব্দের পূর্বে আর কি। তো যাই হোক, তো এখন আমরা একটা এক্সাম্পল দিতে পারি, যেমন she eats an আইসক্রিম। আইসক্রিম এই শব্দটির প্রথমে দেখো ভাওয়েল আই আছে, তাহলে আই থাকার কারণে সেখানে আমরা কিন্তু কি ইউজ করব? সেখানে আমরা কিন্তু আর্টিকেল অ্যান ইউজ করব, কারণ এই আই ও ভাওয়েলের মধ্যে আমাদের পড়ে গেছে। তো যাই এরকম সবগুলো শব্দই আমরা খেয়াল করব যে শব্দের পূর্বে যদি ভাওয়েল থাকে তখন তার পূর্বে ন্যাচারালি সাধারণত অ্যানই বসে। ওকে,
আচ্ছা যাই হোক, এরপরে রুল 2টা একটু দেখি। আচ্ছা রুল 2টা হলো যে ইউর উচ্চারণ যদি সরে আর মতো হয় তখন সেখানে এন হয়। ইউ এর উচ্চারণ হলে কেমন, কিরকম ইউর উচ্চারণ হতে হবে যদি বলে আমব্রেলা, দিস ইজ অ্যান আমব্রেলা, তাহলে ইউ উচ্চারণ কিন্তু আমরা এর ব্যবহার দেখেছিলাম। ইউর উচ্চারণ যদি ইউর মতো হয় তখন সেখানে এ বসে, আর যদি হয় তখন সেখানে কিন্তু এন বসবে। যেমন এখানে হচ্ছে আমব্রেলা, আমব্রেলা কেমন, ইউ আমব্রেলা কেমন, তাহলে আনকমন, তাহলে ইউর উচ্চারণ এরকম। তাহলে বোঝা গেল যে ইউর উচ্চারণ যদি ইউর মতো হয়, রুল ওখানে দেখেছিলাম এর ব্যবহার তখন এ হবে, আর ইউর উচ্চারণ যদি আর মতো হয় তখন সেখানে এন হবে। ওকে, এই জিনিসটা একটু ডিফারেন্সটা দেখে নিতে হবে। তাহলে তোমরা ইউর ব্যবহারটা বুঝতে পারলে। ওকে, এবার এইচ এর ব্যবহারটা দেখি। আচ্ছা এইচ এর ব্যবহারটা দেখি। এইচ এর ব্যবহার। ওকে, তাহলে এইচ এর উচ্চারণ যদি না হয়, অর্থাৎ এইচ যদি আনপ্রোনাউন্সড বা অনুচ্চারিত থাকে কেমন, তখন সেখানে কিন্তু এন হবে। যদি বলি আই উইল রিটার্ন আফটার অ্যান আওয়ার, তাহলে এখানে এইচ এর উচ্চারণ আমরা কিন্তু হাওয়ার বলি না, আমরা কি বলি এইচ ও ইয়ার, আর ঘন্টা, আওয়ার, মানে উচ্চারণটা শুরু হবে ও থেকে আর পর্যন্ত, এইচ বাদ যাচ্ছে। তাহলে আই উইল রিটার্ন আফটার অ্যান আওয়ার, তাহলে এইচ এর উচ্চারণ অনুচ্চারিত হলে ওই শব্দের পূর্বে কিন্তু আর্টিকেল এন বসবে। আর যদি উচ্চারিত হয়, যেমন একটু আগে দেখিয়েছিলাম এর ব্যবহারে হি ইজ এ হিস্টোরিয়ান, তাহলে হিস্টোরিয়ান এইচ উচ্চারণ হচ্ছে, সেখানে এ হবে। আর যেখানে হবে না সেখানে কিন্তু এন হবে। আরও আছে বিভিন্ন শব্দ, যেমন আমরা অনার, হি ইজ অ্যান অনারেবল পার্সন, আমরা হনারেবল পার্সন বলি না, তাহলে সেখানে কিন্তু অনুচ্চারিত হচ্ছে, উচ্চারিত হচ্ছে না, তার মানে সেখানে এন হবে। ওকে, তো বুঝতে পারলে তোমরা এইচ এর ব্যবহার কিভাবে হবে। এরপরে দেখো রুল 4 একটা আছে, দেখো আচ্ছা ইংরেজিতে কিছু অ্যাব্রিভিয়েশন ওয়ার্ড আছে, সংক্ষিপ্ত শব্দকে সংক্ষিপ্ত করে ওই জাতীয় অক্ষরগুলো যদি উচ্চারণ ভাওয়াল মতো হয় তখন সেখানে এন হয়, অ্যাব্রিভিয়েশন। অ্যাব্রিভিয়েশনের প্রথম অক্ষর এর উচ্চারণ, ভাওয়েলের মতো হলে, কেমন। আচ্ছা তো এরকম কয়েকটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে বিষয়টি। দেখো অ্যাব্রিভিয়েশন অক্ষর সংক্ষিপ্ত রূপ MBBS, কেমন, MBBS এটা একটা বড় একটা শব্দ, লাইন ব্যাচেলর অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অফ সার্জারি। তো এটা বলার সুবিধার জন্য আমরা অ্যাব্রিভিয়েশন ইউজ করি। তাহলে MBBS ডাক্তার, তাহলে এম, এর প্রথম অক্ষর এম, তো এটার উচ্চারণে আমরা এ চলে আসে, আমাদের ভাওয়াল চলে আসে, তাহলে MBBS কেমন। তাহলে এম উচ্চারণ করতে গিয়ে, কনসোনেন্ট উচ্চারণ করতে গিয়ে কিন্তু আমরা এটা প্রথমে আমাদের ভোকাল কর্ডে আমাদের উচ্চারণ করি, কেমন, মুখে। তাহলে ওই জন্য MBBS, এর আগে আর্টিকেল পূর্বে বসবে MBBS। যেমন হি ইজ অ্যান MBBS ডক্টর, তাহলে হি ইজ অ্যান MBBS ডক্টর। তাহলে যদি এটা এম কনসোনেন্ট, কিন্তু তার পূর্বে কিন্তু এখানে এন হবে, কারণ অ্যাব্রিভিয়েশন ওয়ার্ডটি উচ্চারণ করতে গিয়ে আমার ভাওয়েল এ চলে আসছে মুখ দিয়ে। ওকে, এটা তোমাদের খেয়াল রাখতে হবে। এরকম আরো কয়েকটা এক্সাম্পল দেখো। যদি বলি LLB, অ্যাডভোকেটদের একটা ডিগ্রি, জানো, এটা পাস করার পরে কেউ কোর্টে অ্যাডভোকেট হতে পারে। যাই
তাহলে এটা LLB, তাহলে এটা উচ্চারণে কিন্তু এ আসছে আমাদের, কেমন? তার জন্য এখানে কিন্তু NLLB। ওকে, তাহলে এরকম আরও আছে FRCS ডক্টর ফেলো অফ দ্য রয়্যাল কলেজ অফ সার্জারি, এটা একটা MBBS এর পরবর্তী একটা বড় ডিগ্রি, ফেলো অফ দ্য রয়্যাল কলেজ অফ সার্জারি। তাহলে FRCS ডিগ্রি ডক্টরদের, তাহলে এফ উচ্চারণ করতে গিয়ে কিন্তু এফ উচ্চারণ আসে, কেমন? তার জন্য তোমার এখানে কিন্তু এন হবে। আচ্ছা, আরও আছে মনে করো এক্স রে এক্স, তাহলে এটা এই কনসোনেন্ট উচ্চারণ করতে কিন্তু এক্স এই আসে, তাহলে এখানে কিন্তু এন এক্স রে রিপোর্ট। ওকে, লাইন দিতে পারি। তাহলে এক্স রে উচ্চারণের মানে লিখতে গেলে এর আগে কিন্তু এন আর্টিকেল তোমাকে দিতে হবে। তোমরা বুঝতে পারলে এই হলো মোটামুটি এন এরও ব্যবহার দেখিয়ে দিলাম। তো আজকে আমরা এ এবং এন এই দুটি ব্যবহার দেখলাম। আগামী ক্লাসে আমরা বিস্তারিতভাবে দি এর ব্যবহার দেখবো, সেখানে দি এর ব্যবহার আরও অনেক বেশি আছে। আবার এরপরে দেখতে হবে দি এর ব্যবহারের পর দেখতে হবে আবার আর্টিকেল আবার অনেক জায়গায় বসে না, অমিশন অফ আর্টিকেল কোথায় কোথায় বসালে ভুল হবে সেটারও অনেক লম্বা একটা লিস্ট আছে, ওইটাও তোমাদেরকে শিখে নিতে হবে, বুঝে নিতে হবে। তো আজকে তোমরা এতটুকু দেখো, আশা করি সবাই বুঝতে পেরেছো। ওকে, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবে।